ধর্মীয় এবং সামাজিক কারণে আমাদের হাসপাতালগুলিতে যে মৃত্যু হয় সেগুলির অটোপসি হয় না, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু হসপিটালের একটি অংশ এবং রোগীর আত্মীয় স্বজনের জানাবার অবশ্যই অধিকার আছে এবং এটি জানানোর জন্য হসপিটালে আলাদা মানুষ কিংবা আলাদা চিকিৎসকই থাকেন উন্নত দেশে, আমাদের দেশে সেই যারা এই সবটা কি কারণগুলি হয় কিনা? তাদেরকে কারণ জানিয়ে আমরা থাকেন। দেখেন, আমরা সাংবাদিকতার সূত্রে মানে অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এরকম খবর পাই। আইনি নানান রকম বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন। তাহলে রোগীদের মানে মনে করেন একজন তো মারা যেতেই পারেন, কিন্তু তার স্বজনদের মনে এই প্রশ্নটি কেন আসে যে ভুল চিকিৎসা হয়েছে? জনাব রশিদী মাহবুব। না, এখানে ভুল চিকিৎসা শব্দটা আপেক্ষিক। কারণ যে ভুল বলছে সে কিন্তু এটা সম্বন্ধে বিজ্ঞ না। সুতরাং ভুল বলাটার চেয়ে তার যেটা বলা উচিত যে নেগলিজেন্স, কারণ শব্দটা কিন্তু আইনের পরিভাষায় নেগলিজেন্স। কারণ ডাক্তারকে যে চিকিৎসা করার অধিকার দেওয়া আছে সেখানে কিন্তু ডাক্তার ভুল করার কোনো অধিকার নেই। ডাক্তার যদি স্কিলফুল না হয় সেটাও তার জন্য নেগলিজেন্স হয়ে যায়। সুতরাং আমাদের এখানে যেটা কলোগিয়ালি আপনারা ভুল বলেন সেটা হচ্ছে যে কোনো মৃত্যুকে যখন আপনাদের কাছে জাস্টিফাইড হয় না তখন আপনারা ভুল বলেন, কিন্তু ভুলের চেয়ে আমরা এটাকে নেগলিজেন্স হিসাবেই এটা কিন্তু আপনার ইট ইজ অ্যান অফেন্স, এবং সেটা কিন্তু জুডিশিয়ালি ইউ ক্যান ক্লেম যে এটার কম্পেনসেট পাওয়ার এখতিয়ার আছে। সুতরাং কিন্তু সেই এখতিয়ার বলছেন আপনার। আমি যেই প্রশ্নটি রেখেছিলাম, রোগীর যদি স্বজনদের যদি জানার অধিকারই থেকে থাকে যে তার স্বজনটি কেন মারা গেল, তার চিকিৎসা প্রপারলি হয়েছিল কিনা, এবং সেটি যদি চিকিৎসক তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, সেই ক্ষেত্রে তো এই অভিযোগটি আসলে আসারই কথা না। এই প্রশ্নের জবাবটি নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখেছিলাম যে একজন রোগী মারা যাওয়ার পর তার যে স্বজনরা থাকে তাদের মনে কেন আসলে অসন্তুষ্টি আসে, যে ভুল চিকিৎসার অভিযোগ তারা কেন করেন? যদি তার স্বজন সম্পর্কে, তার স্বজনের মৃত্যু বলেন, অন্য চিকিৎসা বলেন, সেই সম্পর্কে জানার অধিকারটি যদি সত্যি সুরক্ষিত থেকে থাকে। জনাব আব্দুল নূর তুষার। জানার অধিকার সুরক্ষিত, এবং এটাও ঠিক না যে সকলেই জানেন না। তিনটি বিষয় আমাদের বুঝতে হবে। একটি হচ্ছে পত্রপত্রিকা কিংবা সংবাদ মাধ্যমে সরাসরি লিখে দেওয়া হয় যে ভুল চিকিৎসা হয়েছে। চিকিৎসা ভুল হয়েছে কি হয় না এটি বলবার জন্য কিন্তু চিকিৎসা বোঝেন এমন কোনো মানুষের মতামত খুবই জরুরি। দ্বিতীয় হচ্ছে অনেক সময় রোগীর যে আত্মীয় অভিযোগ করছেন তিনি প্রকৃত অর্থে কি রোগীর সেরকম নিকটাত্মীয় কিনা এটিও দেখবার বিষয় আছে। আর তৃতীয় হচ্ছে কিছু কিছু জায়গাতে রোগীর আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়েই থাকেন। ডাক্তারও মানুষ, ডাক্তারের ভুল হয়ে থাকে, অনেক সময় হাসপাতালের যে ব্যবস্থা দিই সেগুলো অপ্রতুল হয়ে থাকে, নানান কারণে অসন্তুষ্টি আমাদের আছে। এই অসন্তুষ্টি কিন্তু শুধু হাসপাতালকে নিয়ে বা ডাক্তারদেরকে নিয়ে তাই নয়, আমাদের যে কোনো ব্যবস্থা নিয়েই আমাদের জাতীয় জীবন অসন্তুষ্টি আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি শেষ করি অবশ্যই এটি মানুষের একটি জীবন এবং মৃত্যুর বিষয়, কিন্তু জীবন এবং মৃত্যুর সঙ্গে ঘনিষ্ঠ যে বিষয়গুলি, সেই বিষয়গুলি সম্পর্কে যখন আমরা মতামত দিব তখনও প্রকৃত অর্থে ভুল হয়েছে কিনা এটাও নিশ্চিত হতে হবে। এরকম কি যখন রোগীর স্বজনরা যখন এরকম অভিযোগগুলো করেন, সেই অভিযোগ আসলে তদন্ত আদৌ হয় কিনা, এই প্রশ্নটি আমি আপনাদের কাছ থেকে চাই। কিন্তু তার আগে আমি একটু যেতে চাই সিলেটে। আমি আগেই বলেছিলাম সেখানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিলেট জেলার সিভিল সার্জন আজহারুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি জানেন যে গতকাল ৩২ জন রোগী মারা গেছে, এর মধ্যে 10 জন শিশু। যদিও আপনারা বলছেন এটি স্বাভাবিক, কিন্তু এটি আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলছি যে 10 জন শিশু মারা গেছে সেটা প্রতি রাতের মতোই, প্রতিদিনের মতোই সেই 24 ঘন্টায় 10 জন না হলেও কাছাকাছি 7-8 জন মৃত্যুবরণ করে থাকে। আসলে বিষয়টা একটা কাকতালীয় বিষয়টা আমাদের আরেকটু বুঝতে হবে যে বর্তমানে একটা হরতাল অবরোধের মতো একটা অবস্থা বিরাজ করছে। যে সমস্ত শিশু মারা গেছে তার 5 জন নবজাতক, আর অধিকাংশই 2 বছরের নিচের বাচ্চা মারা গেছে।
আমরা জানি যে হরতাল অবরোধের কারণে অনেকেই উন্নত সেবার জন্য বিশেষজ্ঞ পর্যায়ে আসতে পারে না, আসতে চায় না। বিভিন্ন প্রতিবন্ধকতার ফলে তারা যখন অগত্যা স্থির করে যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে, তার আগেই বিভিন্ন অপচিকিৎসা, কুচিকিৎসা বা নিম্নমানের চিকিৎসা নিয়ে তারপর যখন সে বিশেষজ্ঞ চিকিৎসক পর্যায়ে আসে, তখন আর তাকে চিকিৎসা দেওয়ার মতো কিছু থাকে না। গত 24 ঘন্টায় যে 10 জন শিশু মারা গেছে, সেটা একান্তই কাকতালীয়। আমার মনে হয় সেখানে যদিও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রণালয় থেকেও একটা তদন্ত কমিটি হচ্ছে, সেটা নির্ণয় করবে কারণগুলো, তবুও আমার মনে হয় এটা কোনো রকম স্যাবোটাজ বা কোনো রকম আন্তরিকতার অভাব ছিল না। ডাক্তার স্বল্পতা থাকা ছিল, নার্স সংকট চরমে। তাছাড়াও যে প্রতি আসনের বিপরীতে যে সমস্ত চিকিৎসা প্রদান করা হতো, 1500 বেডের হাসপাতালে প্রায় 2000-2500 রোগীকে ভর্তিরত অবস্থায় মেঝেতে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, সেটা অনেকাংশেই তখন বিঘ্ন ঘটে, ব্যাহত হয়। প্রত্যেকেই তার নিজের রোগীটাকে মনে করে আমার রোগীটাই সবচাইতে বেশি কাতর এবং বেশি প্রয়োজন, সেই জন্য সে বারবার চিকিৎসকের কাছে যায় এবং চিকিৎসা পরিবর্তন চায়। সেটা যখন সম্ভব হয়ে ওঠে না, তখনই মনে করে যে সেটা বোধহয় ভুল চিকিৎসা। আসলে যখন রোগীগুলা দূর দূরান্ত থেকে আসে, তখন আর চিকিৎসা দেওয়ার মতো যেইটুকু সময় পাওয়া দরকার সেইটুকু সময় পাওয়া যায় না। আমরা লক্ষ্য করে দেখলাম। ডক্টর আজহারুল ইসলাম, কাকতালীয় ভাবে আপনি বলছেন যে এই মৃত্যু আসলে কাকতালীয়, এবং কাকতালীয় ভাবে আপনার বক্তব্যের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটি মিলে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে হরতাল অবরোধের কারণে সঠিক সময়ে রোগীরা আসতে পারেননি, এরকম একটি কথা আপনার সঙ্গে কাকতালীয় হয়েছে। কিন্তু আমাদের কাছে আপনাদের হাসপাতাল থেকে যে সরবরাহ করা যেই ফ্যাক্টসগুলো আছে, তাতে কিন্তু বলছে এটা ঠিক স্বাভাবিক নয়। কারণ গত পরশুদিন মারা গেছে 26 জন এবং গতকাল মারা গেছে 32 জন। এর আগে কিন্তু গড়ে মৃত্যুর হার 15 জন। গত জানুয়ারি মাসেও গড় মৃত্যুর হার কিন্তু দৈনিক 15 জন। তাহলে কি করে আপনি বলছেন যে এই মৃত্যু কাকতালীয়? অবশ্যই লক্ষ্য করবেন যে সুদীর্ঘকাল যাবৎ এই অবরোধটা চলছে এবং এই অবরোধে যেখানে তিনটা বাহন বদলিয়ে উসমানীর মতো একটা আধুনিক উন্নত চিকিৎসার কেন্দ্রস্থলে আসে, তখন তার আগে যে সমস্ত অপচিকিৎসা বা কুচিকিৎসা বা নির্ভরযোগ্য চিকিৎসা না পাওয়ার ক্ষেত্রেই আসলে রোগীরা, বাচ্চাগুলো মারা গেছে। আর তাছাড়া যে বার্থ ট্রমা বা অ্যাসফাক্সিয়াল ডেথ বা ওই যে সমস্ত অপুষ্ট বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তারা ওই যাত্রাপথে অ্যাম্বুলেন্স না থাকায় এবং অ্যাম্বুলেন্সের অভাবে অক্সিজেন না থাকায়, সুদীর্ঘকাল অক্সিজেনের অভাবে যখন এসে পৌঁছায়, তখন আর তাকে সুচিকিৎসা দেওয়া সম্ভব হয়ে ওঠে না বলে আমার। ডক্টর আজহারুল ইসলাম, আপনি বলছেন হরতাল অবরোধ, সুচিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সবই ঠিক আছে, কিন্তু গত প্রায় 1 মাস ধরে কিন্তু এই অবস্থা চলছে, তো হঠাৎ করে কালকেই কেন? আগের দিনে 26 জন মারা গেছে। ওই গতকাল রোগীর চাপও বেশি ছিল। আসলে এটা কোনো রকম ওই ইচ্ছাকৃত তো নয়, না না, আর আপনার কোনো ভুল রোগীর চাপও চিকিৎসাও কিন্তু না। বেশি ছিল না, আপনার এটার জন্য রোগীর সংখ্যাও যে কিন্তু আমার কাছে ব্যবস্থাপনা আছে। ছিল, সেই যেদিন আধুনিক 26 জন মারা ব্যবস্থাপনা গেছে সেদিন সম্বলিত আপনার রোগীর যথাসাধ্য সংখ্যা চেষ্টা ছিল। করা হয়েছে, তারপরেও এই মৃত্যুগুলোকে আমরা এড়াতে পারিনি।
যে গত ২৬ জন যখন মারা গেছে সেই সময় আপনার রোগীর সংখ্যা ছিল ১৬৭১। তার আগের দিন যেদিন ১১ জন রোগী মারা গেছে সেদিন রোগীর সংখ্যা ছিল ১৫৯৮। তার আগের দিন ১৫ জন রোগী মারা গেছে, রোগীর সংখ্যা ছিল ১৭১৩। এবং অন অ্যান এভারেজ আপনি বলতে পারেন রোগীর সংখ্যা থাকে ১৫০০, এবং গতকালও এমনটাই ছিল। এটা বোধহয় আমরা বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে উসমানী মেডিকেল কলেজ ভুগছে, সেই সঙ্গে আমাদের অপ্রত নার্সিং ব্যবস্থাটাও এ বিষয়টা ভেবে দেখা দরকার। এবং বর্তমান সরকার যেভাবে নতুন ডাক্তার গ্রামাঞ্চলে নিয়োগ দিয়েছে, সেই নিয়োগের ফলে আমাদের উপজেলা হাসপাতালগুলো হয়তো ভালো চলছে, মেডিকেল কলেজগুলো